আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমি আজকের পর্বে এমন একটি পরিবর্তনের কথা বলবো যার প্রেক্ষাপটে আগামী 10 বছরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে বড় রকমের রদবদল ঘটে যাবে। সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক প্রচণ্ডভাবে দূরত্ব সৃষ্টি হচ্ছে। সৌদি আরব এখন আর কোনো মতেই আমেরিকাকে আগের মতো নিরাপত্তার গ্যারান্টার হিসেবে মনে করছে না। এর বিপরীতে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। এর ভেতরে রয়েছে চীন এবং রাশিয়ার মতো বড় শক্তির অবস্থান। এই যে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবের ভেতরে পরিবর্তন, এই পরিবর্তনের ধারায় আসলে মধ্যপ্রাচ্যে কি পরিবর্তন ঘটতে যাচ্ছে, সৌদি আরব কেন আমেরিকাকে এখন আর নিরাপত্তার গ্যারান্টার হিসেবে মনে করছে না, যদি তাই না করে তাহলে আসলে তারা কোথায় যেতে চাচ্ছে, কি করছে বা কি করবে, তাদের মূল পরিকল্পনাটা কি, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সৌদি আরবের এই অবস্থানের কারণে কি পরিবর্তন আসবে, এই বিষয়টা নিয়ে একেবারে আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে বরাবরের মতোই বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টক উইথ সিরাজের সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সৌদি আরব এখন আর আমেরিকাকে আগের মতো নিরাপত্তার গ্যারান্টার মনে করছে না। অর্থাৎ আমেরিকা যে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করবে, এই গ্যারান্টি সৌদি আরব এখন আর পাচ্ছে না। এর প্রধান কারণ কি? কেন এই কথা ভাবছে সৌদি আরব? তার প্রধান কারণ দুইটা। সেই দুইটা কারণ হচ্ছে ইরান যুদ্ধ, আর আরেকটা বড় কারণ হচ্ছে ইয়েমেনের সাথে সৌদি আরবের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ। এই দুই যুদ্ধ সৌদি আরবের চোখ খুলে দিয়েছে। কিভাবে চোখ খুলে গেল? চোখ খুলে গেল এইভাবে, ইয়েমেনের সাথে যুদ্ধের সময় আমি আগেও বলেছি, সৌদি আরব কিন্তু একেবারে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল ইয়েমেনের উপরে। ইয়েমেন হতদরিদ্র একটা দেশ, তাদের কিন্তু ওই রকমের সুসংগঠিত অবস্থা ছিল না। আব্দুর রাব্বু মানসুর হাদি যখন সৌদি আরবে পালিয়ে গেল, তারপর থেকে কিন্তু ইয়েমেনে মারাত্মক রকমের রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল। সেখানে বিভিন্ন উপজাতি, হুতিদের সাথে আবার সেখানকার সৌদিপন্থী, আরব আমিরাতপন্থী, নানা রকমের পন্থী আছে, তাদের নানা রকমের ঝুট ঝামেলা, টানা পড়েন, সংকট, অনেক কিছু ছিল। এই অবস্থার ভেতরেও সৌদি আরব যখন ইয়েমেনের উপর হামলা চালালো, তখন ইয়েমেনের উপর হামলা চালানো মানে বেসিক্যালি সেই হামলাটা কিন্তু হুতি নিয়ন্ত্রিত সরকার এবং তাদের অঞ্চলের উপরে চালালো। তখন হুতিরা প্রচণ্ড মার খেয়েছে। সৌদি আরব বিমান হামলা চালিয়ে ইয়েমেনের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, একেবারে তছনছ করে দিয়েছে। শুধু তো সৌদি আরব না, ইয়েমেনের সেই যুদ্ধে জড়িত ছিল বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদানও এবং আমেরিকা, পাশ্চাত্য বিশ্ব, ইসরায়েল, তারা সবাই সৌদি আরবকে সমর্থন দিয়েছে। সৌদি আরবের যে সমস্ত বিমান ঘাঁটি রয়েছে, সেই সমস্ত বিমান ঘাঁটি থেকে শুধুমাত্র যে সৌদি আরব ইয়েমেনের উপর হামলা চালাচ্ছে তার নিশ্চয়তা তো ছিল না। সেই বিমান হামলা যে মার্কিন পাইলটরা চালায়নি তার নিশ্চয়তা কোথায়? ঘটনা তো এরকম। তখন অভিযোগ উঠেছিল যে ইসরায়েলও সৌদি আরবের হয়ে সেই হামলায়, ইয়েমেনের উপর হামলায় অংশ নিয়েছে। তো সেই জায়গা থেকে একেবারে সহজেই বলা যায় যে ইয়েমেনের উপরে সৌদি আরব 2015 সালের 26শে মার্চ যে হামলা শুরু করল, সেই হামলা কিন্তু কোনো সাধারণ কোনো ব্যাপার ছিল না, অনেক বড় কিছু ছিল। অথচ ইয়েমেন সেটা এমন মারাত্মকভাবে রুখে দাঁড়ালো যে এক পর্যায়ে সৌদি আরব নাজেহাল হয়ে গেল। ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাতে লাগলো। সবচেয়ে সৌদি আরব একেবারে বিস্মিত হয়ে গেল যখন ইয়েমেনের হুতি যোদ্ধারা আরামকোর উপরে কয়েক দফা ড্রোন হামলা চালালো। একেবারে আরামকোকে শেষ সময় তছনছ করে দিয়েছিল। বেশ কিছুদিন তেল উত্তোলন বন্ধ ছিল, এরকম একটা পরিস্থিতি।
এই ঘটনা সৌদি আরবকে চোখ খুলে দিল। প্রথম এই চোখ খুলে দেওয়ার ফলে কি হলো, এই যে ইয়েমেনের যুদ্ধ সৌদি আরবকে খানিকটা চোখ খুলে দিল। সেই যুদ্ধ থেকে একটা পর্যায়ে কাতার চলে গেল, সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্ব হলো, সুদান তার অভ্যন্তরীণ কোন্দলে পড়ে এখানে আর সে মনোযোগ দিতে পারলো না, মিশরও চলে গেল। এক পর্যায়ে সৌদি আরব যুদ্ধ থামিয়ে দিল অটোমেটিক। এটা কোনো চুক্তি হয়নি দুই পক্ষের ভেতরে, অটোমেটিক যুদ্ধ থামলো বলা যায়। এই সময় এই যে আরামকোর যে ঘটনা, বিশেষ করে এই সময় সৌদি আরবের চোখ খুলে দিল। এই সৌদি আরব তখন বুঝলো যে আমেরিকা আছে, আমেরিকার থার্ড এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সৌদি আরবকে একেবারে 24 ঘন্টা সব সময় নিরাপত্তা দিচ্ছে। এরপরও কি করে এই ইয়েমেনের লুঙ্গি পরা হুতিরা আরামকোর উপরে, পৃথিবীর লাইফ লাইন যেটা সবচেয়ে বড় তেল স্থাপনা যেটা, সেই আরামকোর উপর হামলা চালালো এবং সেখানে আমেরিকার ইনভেস্টমেন্ট আছে, আমেরিকা ঠেকাতে পারল না। ব্যাপারটা কি, এই যে মোহাম্মদ বিন সালমান, তিনি তো একজন যুবক তরুণ মানুষ, অনেক বেশি বয়স তোরা, তার মাথায় তো বুদ্ধি আছে, অনেকগুলো চিন্তা ভাবনা করে। যখন মানুষ একেবারে বয়োবৃদ্ধ হয়ে যায় তার অনেক কিছু চিন্তা করার মতো অবস্থা থাকে না। যেমন রাজা সালমান, এই মোহাম্মদ বিন সালমানের বাবা, তিনি বয়োবৃদ্ধ মানুষ, তিনি কিন্তু প্রকৃতপক্ষে দেশ চালান না, দেশ চালান এই MBS মোহাম্মদ বিন সালমান। তো মোহাম্মদ বিন সালমান চিন্তা করলেন, বা তার ভাই ব্রাদাররা বা তার মন্ত্রী পরিষদের লোকজন, তারা সবাই চিন্তা করলেন যে আমেরিকার সমস্ত সব কিছু থাকার পরে ইয়েমেনের এই লুঙ্গি পরা গরিব হতদরিদ্র হুতিরা আমাদের যে ক্ষতি করলো, এটা অপূরণীয়। এবং এ তো আরামকোর উপর হামলা চালিয়েছে, যে আমাদের যদি রাজপ্রাসাদে হামলা চালায়, আরও কোনো জায়গায় যদি হামলা চালায়, তাহলে তার উপায় কি? আমরা তো ঠেকাতে পারবো না, আমেরিকা তো ঠেকাতে পারছে না। এই যে চোখ খুলে গেল, এই চোখ খুলে যাওয়ার পরে ইরান চীনের মাধ্যমে সৌদি আরবকে মেসেজ দিল যে এই আঞ্চলিক যুদ্ধ সংঘাত এগুলো বাদ দিয়ে আমরা একটা আপোষ সভায় আসি, মিলেমিশে যাই। এই অঞ্চলে মার্কিন বাহিনী যে সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না তা তো পরিষ্কার। সেই মেসেজ সৌদি আরবের কাছে যখন কনভে করা হলো, চীনের মাধ্যমে যাক, তুরস্কের মাধ্যমে যাক, পাকিস্তানের মাধ্যমে যাক, যেভাবেই যাক গেছে, যাওয়ার পরে 2023 সালে মে মাসে, 2023 সালের মে মাসে চীনের রাজধানী বেইজিংয়ে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হলো। তার আগে কিন্তু 2016 সাল থেকে ইরানের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। চীন, এই ইরান এবং সৌদি আরব, এই দুই দেশকে ডেকে নিয়ে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করে দিল, সম্পর্ক ডেভেলপ হতে থাকলো। এই গেল প্রথম চোখ খোলার ঘটনা। আর দ্বিতীয় চোখ খোলার ঘটনা যেটা ঘটলো এই ইরান যুদ্ধের সময়, এই ইরান যুদ্ধের সময় একেবারে মহামারী কাণ্ড হয়ে গেছে। তো প্রিন্স সুলতান এয়ারবেস যেটা, এখানে তো ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের ড্রোন, সে কেমন করে তা তো আপনারা সবাই দেখেছেন। সেখানে কতগুলো বিমান একেবারে চুরমার করে দিয়েছে, এবং ইরানের হাতে 7টা রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। আমেরিকার গর্বের ধন F-15 কতগুলো ধ্বংস হয়েছে, F-35 ধ্বংস হয়েছে, F-16 ধ্বংস হয়েছে, হেলিকপ্টার ধ্বংস হয়েছে, ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে শুরু করে আরও। এরপরে A-10 যে বিমানটা, সে বিমান ধ্বংস হয়েছে। তার মানে আমেরিকা যেটা দিয়ে ইরানকে একেবারে প্রচণ্ড রকমের আক্রমণ করতে চেয়েছে বা একেবারে ধ্বংস করে দিতে চেয়েছে, সেখানেই আটকে গেছে। শেষমেশ ইরানের ভেতরে পাইলট উদ্ধারের নাটকের সেই অভিযান চালাতে গিয়ে কি এক গেড়া কলে পড়ে, কি এক ঝুট ঝামেলার ভেতরে পড়ে গেল, সেখানে বহু সংখ্যক লোকজন ইরানের হাতে আটক হয়ে গেল। এই যে মারাত্মক রকমের একটা সংকটে পড়ে গেল আমেরিকা ইরানের মোকাবেলায়, আরও সাথে রয়েছে ইসরায়েলের মতো একটা শক্তি। আর এই ক্ষয়ক্ষতি কি শুধুমাত্র
সৌদি আরবে বা ইরানের ভেতরে হয়েছে, কুয়েতে তছনছ করে দিয়েছে। এমনকি সেই পুরনো মডেলের বিমান দিয়ে তছনছ করে দিয়েছে বলা হয় কুয়েতের সেই ক্যাম্প গোয়রিং। বাহরাইনের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কি অবস্থা, সংযুক্ত আরব আমিরাতের কি পরিস্থিতি তা তো আমরা সবাই জানছি। সেখানে ব্যবসা বাণিজ্য নেই, সেখানে কাজকর্ম অনেক কমেছে, ট্যুরিস্ট নেই, অনেক কিছু। এখন অনেক দিন ধরে তো যুদ্ধ বন্ধ। এই যুদ্ধ আরও কিছুদিন চলে তো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি সব তো একদম বিরান মরুভূমি হয়ে যেত যা পরিস্থিতি। এ সমস্ত সব কিছু সৌদি আরব নিজের চোখে দেখেছে। এবং সৌদি আরব কিন্তু যুদ্ধের শুরু থেকেই একটি সহযোগিতাও আমেরিকাকে করেনি। না ইরানের সাথে যুদ্ধ করেছে আমেরিকার পক্ষে, না আমেরিকাকে বিশেষ কোনো লিভারেজ দিয়েছে, সুবিধা দিয়েছে। প্রজেক্ট ফ্রিডম, যেটা হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল মুক্ত করার জন্য যে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প, শুরু করার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরে বাতিল করে দিল। কেন? সেই প্রজেক্ট ফ্রিডমে সৌদি আরব বলেছিল যে আমরা এই কাজে নেই, আমার আকাশ ভূমি ঘাঁটি কোনো কিছু তুই ব্যবহার করতে পারবো না, আর হবে না। এই যে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের উপরে আমেরিকা যে হামলা চালাচ্ছে, ইরান তো সাধারণত হামলার উৎসস্থলে, অর্থাৎ যেখান থেকে হামলা করেছে আমেরিকা সেখানে হামলা চালায়। এই যে গত 3-4 দিন 5 দিন যে হামলা হলো ইরানের উপরে, তার জন্য প্রত্যেকবার হামলা চালিয়েছে কুয়েত এবং বাহরাইনে। সৌদি আরবে কিন্তু ইরান হামলা চালায়নি, কারণ সৌদি আরব তার ঘাঁটি মাটি ব্যবহার করতে দিচ্ছে না। তার মানে সৌদি আরবের চোখ খুলে গেছে। কেন চোখ খুলল? তার সামনে একদম পরিষ্কার যে তার প্রিন্স সুলতান এয়ারবেজ, এই প্রিন্স সুলতান এয়ারবেজ ইরান ধ্বংস করে দিতে পারে আরও ইচ্ছা করলে। তার মানে আমেরিকার সমস্ত সব কিছু থাকার পরে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র মেরেই শেষ করে দিয়েছে আমেরিকার বিমান বাহিনী, সর্বাধুনিক বিমান বাহিনী অকার্যকর, খুব একটা লাভ হয়নি। বরং কি হয়েছে, আমেরিকা মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশের থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে এই সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সয় সম্পত্তি, বিমানবন্দর, ঘাঁটি মাটি, বিভিন্ন স্থাপনা এই সমস্ত হামলা শিকার হয়েছে। তাতে প্রত্যেকটা দেশ, সেই দেশের মানুষ, সেই দেশের সরকার ক্ষতির মুখে পড়েছে। তাদের সম্পদ নষ্ট হয়েছে, তাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, ব্যবসা কেন্দ্র নষ্ট হয়েছে, সরকারি প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, ঘাঁটি নষ্ট হয়েছে, সামরিক বেসামরিক বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, মারাত্মক রকমের আর্থিক ক্ষতির মুখে পড়েছে, কয়েকজন নাগরিকও নিহত হয়েছে। তাদের এইসব দেশে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে যে বিভিন্ন দেশের জনশক্তি, অর্থাৎ বিভিন্ন দেশের লোকজন কাজ করে, তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে সামগ্রিকভাবে বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব দেশ নিজেরা তো হয়েছেই। তো সেক্ষেত্রে আমেরিকাকে জায়গা দিলে, আমেরিকাকে থাকার সুবিধা দিলে, আমেরিকার ঘাঁটি রাখলে বিপদ। এবং 2 দিন অন্তর অন্তর ইরানের সাথে যুদ্ধ লাগবেই। অতএব সৌদি আরবের চোখ খুলে গেছে যে আমাদের আর আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে আর আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে ইরানের সাথে মিলেমিশে থাকা। ইরানের সাথে যদি একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্বও না করা হয়, তাহলে ইরানের সাথে দ্বন্দ্ব না করলেই তো হলো। এই নীতি সৌদি আরব নিয়েছে এবং সৌদি আরবের চোখ খুলে গেছে। এখন এই নীতি যদি নেয় তাহলে কি হবে? এই নীতি যদি গ্রহণ করে সৌদি আরব, তাহলে যা হবে তা হচ্ছে আমেরিকাকে মূলত সৌদি আরবের ঘাঁটি মাটি ছেড়ে চলে যেতে হবে। সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠ করবে। তার মানে ইরান এবং সৌদি আরবের ভেতরে একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে। যদি তাই হয় তাহলে 2 দেশের ভেতরে লেনদেন, বাণিজ্য এ সমস্তও চলবে। যদি সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক করে, তাহলে আলটিমেটলি সৌদি আরব থেকে আমেরিকাকে হয়তো চলে যেতে হবে। তখন সৌদি আরব আমেরিকার কাছ থেকে কতটুকু অস্ত্র কিনবে সেটা একটা ব্যাপার। আমেরিকা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে আমরা সৌদি আরবকে যে অগ্রাধিকার দিতাম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, এখন আর সেটা দেব না। হয়তো সৌদি আরব বলবে আমাদের লাগবেও না, কারণ আমরা
ওইটার চেয়েও ভালো কিছু পাবো। কারণ এই যুদ্ধে তো দেখিয়েছে ইরান যে আমেরিকার থার্ড এবং পেট্রিয়ট সিস্টেম থাকার পরেও ইরান ধমাধম হামলা চালিয়েছে। তো ওই থার্ড আর পেট্রিয়ট দিয়ে কী হবে? ইরানের ক্ষেপণাস্ত্র, ইরানের ড্রোন থেকে তো বাঁচতে পারবে না সৌদি আরব। তার চেয়ে ইরানের কাছ থেকে যদি একটা কেনা হয় তাহলে তো হয়তো সেটাই ভালো হবে, অথবা রাশিয়া এবং চীনের কাছ থেকে কিনে নেবে, শেষ। সবচেয়ে বড় কথা যেটা, সৌদি আরব এইভাবেই ভাবছে এবং মধ্যপ্রাচ্যের ডিপ্লোমেসিটা এইভাবেই আবর্তিত হচ্ছে। চীন এখানে মধ্যস্থতা করছে, রাশিয়ার অবস্থান আছে, তারা সবাই বোঝাচ্ছে যে আমেরিকা চলে গেলে তোমরা আঞ্চলিক দেশগুলো সবাই মিলেমিশে থাকবে, তোমাদের কারোর সাথে কারো দ্বন্দ্ব নেই। প্রয়োজনে রাশিয়া এবং চীন গ্যারান্টার হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে ইরান এবং সৌদি আরবের ভেতরে একটা চুক্তি করিয়ে দেবে, নন অ্যাগ্রেশন চুক্তি, ব্যাস, শেষ। তাইলে তো আর কোনো ঝামেলা নেই। তো এইরকম জায়গা থেকে আমেরিকার হয়তো সেনা প্রত্যাহার করে নিতে হবে, আমেরিকা হয়তো সৌদি আরবকে অস্ত্র দিতে চাইবে না, আবার হয়তো আমেরিকা দিতে চাইলেও সৌদি আরব কিনবে কিনা সেটা একটা প্রশ্ন, আবার কিনলেও হয়তো কিনবে, কিন্তু তার মানে এই না যে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপরে তারা নির্ভর করবে। সৌদি আরবের বলয়ে যে সমস্ত মুসলিম দেশ আছে তারা এখন ইরানের সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক ভালো করবে, যদি না করে তাহলে সৌদি আরবের সাথে ওই সমস্ত দেশের একটা সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। তাহলে তখন আবার মধ্যপ্রাচ্যের নতুন চিত্র আসবে, তাহলে তারা ইসরায়েল আমেরিকা ওই ব্লকে চলে যাবে। তার মানে মধ্যপ্রাচ্যের আজকের যে অবস্থা, এই অবস্থা থাকবে না। আলটিমেটলি আগামী 10 বছরের ভিতরে মধ্যপ্রাচ্য নতুন একটা চেহারা ধারণ করবে। এই যে নতুন মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যে আমেরিকা কোনো মতেই একক প্রভাব বিস্তারকারী দেশ হিসেবে থাকতে পারবে না। যদি তাই না হয় তাহলে চীন এবং রাশিয়ার উপস্থিতি, প্রভাব, প্রতিপত্তি সমস্ত সব কিছু বেড়ে যাবে। ইরানের উপর হামলা করে যা করতে চেয়েছিল ঠিক তার বিপরীত অবস্থায় চলে যাবে। সেক্ষেত্রে এই ইরান যুদ্ধ ইতিহাসের বাঁক পরিবর্তন করে দিতে, মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দিতে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থা বদলে দিতে বিরাট একটা ভূমিকা পালন করতে যাচ্ছে, একথা মোটামুটি যথেষ্ট জোরালোভাবে বলা যায়। যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বদলে যাচ্ছে বা যাবে, তখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তার একটা বড় রকমের প্রভাব পড়বে, বড় রকমের একটা পরিবর্তন আসবে। কারণ আমেরিকার যখন মধ্যপ্রাচ্যে একক প্রভাব থাকবে না, তখন আলটিমেটলি চীন রাশিয়ার মতো দেশ আসবে, আবার আরও অনেক দেশ আসবে, ইরানের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে তারা আসবে। এমনকি আমেরিকার কোনো নিষেধাজ্ঞা হয়তো আর কার্যকর থাকবেও না। পশ্চিমা দেশগুলোর অবস্থান কি হবে? এই যে এই যুদ্ধে, ইরান যুদ্ধে কিন্তু পশ্চিমা দেশগুলো কেউ আমেরিকাকে সরাসরি সাপোর্ট দেয়নি। যদি সরাসরি সাপোর্ট না দেয় তাহলে তাদের সাথে আমেরিকার অবশ্যই একটা ফাটল সৃষ্টি হয়েছে। হয়তো ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিবর্তন হলে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে, কিন্তু মার্কিন নীতি খুব যে পরিবর্তন হয়ে যায় তা কিন্তু না। আবার মধ্যপ্রাচ্যে পরিবর্তন যখন হয়ে যাবে, তখন ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক যদি নতুন করে ঘনিষ্ঠ হয়ও, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি তো পরিবর্তন হচ্ছে না। তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ইরান, কাতার, এই সমস্ত দেশ, সৌদি আরব, এই সমস্ত দেশের সাথে পাশ্চাত্যের পশ্চিমা দেশগুলোর সম্পর্ক নতুন করে রূপ লাভ করবে, পুনর্মূল্যায়ন হবে। কারোর সাথে এরা সম্পর্ক করবে, কারোর সাথে করবে না। পশ্চিমা দেশের কিছু দেশ এগিয়ে আসবে, কিছু আসবে না হয়তো, বা অনেকেই আসবে। সব কিছু মিলে এই যে সৌদি আরবের সাথে আমেরিকার একটা টানাপোড়েন, সৌদি আরব চাইছে তার মাটি থেকে মার্কিন সেনারা চলে যাক বা মার্কিন প্রভাব কমে যাক। আমেরিকার সাথে আগের মতো আর সেই নিরাপত্তা ছাতার অধীনে থাকতে চাইছে না সৌদি আরব। এই চাওয়া, এই যে দৃষ্টিভঙ্গিগুলো, এই যে প্রত্যাশা, এই যে পরিকল্পনা, এগুলোর কারণে আসলে বিশ্বে একটা বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। আর সৌদি আরবের এই চাওয়া, এই দৃষ্টিভঙ্গি, এই প্রত্যাশা, এগুলো নতুন করে গড়ে দেওয়ার ক্ষেত্রে ইরান এবং ইয়েমেন যুদ্ধ বিরাট ভূমিকা পালন করেছে। সৌদি এবং ইরান এবং সৌদির প্রভাবাধীন যে সমস্ত দেশ আছে, এরা যদি খুব ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যায়, সম্পর্ক ঘনিষ্ঠ হয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে আর একটা বিষয় বলতেই হবে, সেখানেও বড় পরিবর্তন আসবে।
সেটা হচ্ছে ইসরায়েল। ডেফিনেটলি ইসরায়েল একটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেই চ্যালেঞ্জ ছোটোখাটো কোনো চ্যালেঞ্জ না, সেই চ্যালেঞ্জ হবে ইসরায়েলের অস্তিত্বের চ্যালেঞ্জ। আসলে আগামী 10 বছরের ভেতরে কি এমনটা ঘটবে? এই প্রশ্ন রেখেই সুপ্রিয় দর্শক আমি আজকের আলোচনা শেষ করি। এই প্রশ্ন থেকে আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় যে এইরকম পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং পারস্য উপসাগরীয় যে অঞ্চলটা, এই অঞ্চলে আমেরিকার একক প্রভাব খর্ব হয়ে যাবে, বানচাল হয়ে যাবে? আপনাদের কি মনে হয় ইসরায়েল আসলে অস্তিত্বের সংকটে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।